আসসালামু আলাইকুম স্নেহের শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই পরিবারের সদস্যদের নিয়ে ভালো আছো এবং নিরাপদে আছো। তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে আজকের অনলাইন ক্লাস শুরু করছি। আমি সামিয়া নুসরাত জাহান, প্রভাষক সমাজকর্ম, কুমিল্লা সরকারি মহিলা কলেজ, কুমিল্লা। আজকে আমি দ্বাদশ শ্রেণীর সমাজকর্ম প্রথম পত্রের সপ্তম অধ্যায় সামাজিক নীতি ও পরিকল্পনা এবং সমাজকর্মের আংশিক বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনা থেকে আমরা যা জানতে পারবো, সামাজিক নীতির সংজ্ঞা জানতে পারবো, সামাজিক নীতির বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবো, সামাজিক নীতির উদ্দেশ্য সম্পর্কে জানতে পারবো, সামাজিক নীতির প্রণয়ন প্রক্রিয়া সম্পর্কে ব্যাখ্যা করতে পারবো। আমরা এখন মূল আলোচনায় যাব। আলোচনার শুরুতেই সামাজিক নীতি বলতে কি বোঝায় সেই সম্পর্কে আমরা জেনে নেব। সাধারণভাবে সামাজিক নীতি হচ্ছে সরকার কর্তৃক প্রণীত একটি কর্মসূচি, যার মাধ্যমে সামাজিক সমস্যার সমাধান করা হয় এবং সমাজের উন্নয়নকে ত্বরান্বিত করা হয়। তোমাদের সুবিধার্থে আমি এখানে দুটি সংজ্ঞা উপস্থাপন করেছি। প্রথম সংজ্ঞায় বলা হয়েছে, সামাজিক নীতি হলো সামাজিক সমস্যা মোকাবেলা করা বা নির্দিষ্ট সামাজিক লক্ষ্যে উপনীত হওয়ার উপায়, যা সরকার কর্তৃক গৃহীত হয় এবং জনগণের মৌলিক চাহিদা পূরণ, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমাজের উন্নয়ন ত্বরান্বিত হয়। অর্থাৎ সামাজিক নীতি সরকার কর্তৃক গৃহীত কর্মসূচি, যার মাধ্যমে জনগণের মৌলিক চাহিদা পূরণ হয়, সামাজিক নিরাপত্তা নিশ্চিত হয় এবং সমাজের উন্নয়ন ত্বরান্বিত হয়। অন্য যে সংজ্ঞাটি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে, সামাজিক নীতি হলো সমাজের কল্যাণের জন্য সরকার কর্তৃক গৃহীত কর্মসূচি, যা সরকার ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় বাস্তবায়িত হয়। সামাজিক নীতি যেহেতু জনগণের কল্যাণের জন্য বাস্তবায়ন করা হয় কিংবা গ্রহণ করা হয়, সেজন্য সরকারের পাশাপাশি জনগণকেও তার বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করতে হয়। আমরা যদি আরও সহজভাবে বলি তাহলে বলা যায়, সামাজিক কল্যাণের উদ্দেশ্যে সরকার যে কর্মসূচি বা নীতি গ্রহণ করে তাকেই সামাজিক নীতি বলে। আমরা এখন সামাজিক নীতির বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জানব। 1. জনকল্যাণমূলক কাজের দিক নির্দেশনা। সামাজিক নীতি যেহেতু জনগণের কল্যাণের উদ্দেশ্য গ্রহণ করা হয়, তাই নীতিতে জনগণের কল্যাণ কীভাবে হবে সে সম্পর্কে একটি দিক নির্দেশনা দেওয়া থাকে। 2. সমাজের মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ। যখন কোনো সামাজিক নীতি গ্রহণ করা হয়, তখন নীতিটিকে অবশ্যই সমাজের মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। অর্থাৎ সমাজের মানুষের চিন্তা, চেতনা, ধারণা, ধর্মীয় বিশ্বাস, সংস্কৃতি এই সমস্ত বিষয়ের প্রতি খেয়াল রেখে নীতিটির প্রণয়ন এবং বাস্তবায়ন করতে হয়। 3. অনুভূত প্রয়োজনের উপর গুরুত্ব আরোপ। সামাজিক নীতি যখন গ্রহণ করা হয়, তখন সমাজের জনগণ যে সামাজিক সমস্যার সমাধান করার প্রয়োজনীয়তা অনুভব করেন, সেটি সমাধানের জন্য নীতি গ্রহণ এবং বাস্তবায়ন করতে হবে। 4. বিশেষ কমিটি দ্বারা প্রণীত। সামাজিক নীতি প্রণয়নের জন্য বিশেষ কমিটির প্রয়োজন হয়, কারণ নীতি প্রণয়ন এবং বাস্তবায়ন একটি জটিল প্রক্রিয়া। তার জন্য বিশেষজ্ঞ ব্যক্তিদের দ্বারা এই কমিটিটি গঠিত হয় এবং তারাই নীতি প্রণয়ন এবং বাস্তবায়নের ভূমিকা পালন করে থাকেন। 5. বাস্তব তথ্য নির্ভর।
সামাজিক নীতি যখন গ্রহণ করা হয় বা সামাজিক নীতি প্রণয়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়, তখন যে বিষয়টির উপর ভিত্তি করে নীতিটি প্রণয়ন করা হবে সে সম্পর্কে বাস্তব তথ্য সংগ্রহ করতে হয়। কারণ ভুল তথ্য সংগ্রহ করে নীতি প্রণয়ন করলে সে নীতিটির সঠিক বাস্তবায়ন করা সম্ভব হয় না। 6. নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য কেন্দ্রিক। যখন কোনো সামাজিক নীতি গ্রহণ করা হবে তার অবশ্যই একটি নির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্য থাকতে হবে। যেমন বাংলাদেশের যে জনসংখ্যা নীতি আছে তার নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য রয়েছে এবং সেটি হচ্ছে জনসংখ্যার বৃদ্ধি নিয়ন্ত্রণ করা এবং জনসংখ্যাকে মানব সম্পদে রূপান্তর করা। 7. বুদ্ধিভিত্তিক প্রক্রিয়া। সামাজিক নীতি প্রণয়ন বিষয়টি আসলে একটি বুদ্ধিভিত্তিক প্রক্রিয়া। সাধারণ মানুষের পক্ষে এই সামাজিক নীতি গ্রহণ, প্রণয়ন কিংবা বাস্তবায়ন করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন দক্ষতা এবং দূরদর্শিতা। আর এই কারণে বিশেষজ্ঞ দ্বারা কমিটি তৈরি করে সামাজিক নীতি প্রণয়ন করা হয়ে থাকে। 8. সামাজিক আন্দোলনের ক্ষেত্র তৈরি করে। যে কোনো সামাজিক নীতি যখন প্রণয়ন করা হয় তখন সমাজ থেকে বিভিন্ন ধরনের বাধা আসে, অজ্ঞতা, কুসংস্কার, এই সমস্ত কারণে এই বাধা তৈরি হয়ে থাকে এবং এই বাধা দূর করার জন্য সামাজিক আন্দোলনের প্রয়োজন হয়। 9. সময় নির্দিষ্টতা। যে কোনো সামাজিক নীতি যখন প্রণয়ন এবং বাস্তবায়ন করা হয় তখন সেখানে সময়ের উল্লেখ করা হয়ে থাকে। কারণ নির্দিষ্ট সময়ে নীতিটি বাস্তবায়ন করার প্রয়োজনীয়তা দেখা দিয়ে থাকে। পাশাপাশি সামাজিক পরিবর্তনের সাথে সাথে মানুষের সামাজিক চাহিদাও পরিবর্তন হয়ে যায়, এই বিষয়টিও মাথায় রেখে সামাজিক নীতি প্রণয়ন করতে হয়। 10. সুস্পষ্ট ও সহজ সরল। সামাজিক নীতিকে অবশ্যই সুস্পষ্ট ও সহজ সরল হতে হয়। নীতি প্রণয়ন করে থাকেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, কিন্তু এর বাস্তবায়ন করা হয় সাধারণ জনগণের জন্য। এই কারণে সাধারণ জনগণ যাতে নীতিটি সহজভাবে বুঝতে পারে এর জন্য নীতিকে সুস্পষ্ট এবং সহজ সরল হতে হয়। আমরা এখন সামাজিক নীতির উদ্দেশ্য সম্পর্কে জানব। 1. সমাজের সার্বিক কল্যাণ সাধন। আমরা জানি সমাজের সার্বিক কল্যাণ বলতে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক সহ যা যা কল্যাণ সম্ভব সব ধরনের কল্যাণকেই সার্বিক কল্যাণ বলা হয়ে থাকে। সামাজিক নীতি কোনো একটি নির্দিষ্ট ক্ষেত্র নিয়ে কাজ করে না, বরং সমাজের সামগ্রিক কল্যাণের জন্যই নীতিটি কাজ করে থাকে। 2. সামাজিক সমস্যা মোকাবেলা করা। সামাজিক সমস্যা বলতে বোঝায় একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিকে বা অবস্থাকে যা সমাজের অধিকাংশ মানুষের উপর ক্ষতিকর প্রভাব বিস্তার করে এবং সমাজের উন্নয়নে বাধা সৃষ্টি করে। সামাজিক নীতির একটি উদ্দেশ্যের মধ্যে অন্যতম হচ্ছে সামাজিক সমস্যা মোকাবেলা করা। 3. পরিকল্পিত বা বাঞ্ছিত সামাজিক পরিবর্তন। পরিকল্পিত বলতে বোঝায় যেটা পুরো পরিকল্পনা অনুযায়ী আমরা যে কার্যক্রম গ্রহণ করে থাকি, আর বাঞ্ছিত হচ্ছে যেই পরিবর্তন আমরা প্রত্যাশা করি। সামাজিক নীতির মাধ্যমে সমাজের পরিকল্পিত বা বাঞ্ছিত পরিবর্তন সম্ভব, যার মাধ্যমে সমাজের প্রকৃত উন্নয়ন করা সম্ভব হয়। 4. সম্পদের সুষ্ঠু ব্যবহার। আমাদের প্রয়োজনের তুলনায় সম্পদ অনেক সীমিত। সম্পদ বস্তুগত হোক কিংবা অবস্তুগত হোক, সামাজিক নীতি সম্পদের সুষ্ঠু ব্যবহার করে জনগণের কল্যাণ নিশ্চিত করার জন্য কাজ করে থাকে। 5. সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা। আমরা জানি যখন একজন ব্যক্তি আকস্মিকভাবে বিপদের সম্মুখীন হন এবং তার দৈনন্দিন চাহিদা মেটাতে ব্যর্থ হন, তখন সরকার বা রাষ্ট্র কর্তৃক যে নিরাপত্তা দেওয়া হয়ে থাকে
তাকেই সামাজিক নিরাপত্তা বলা হয়ে থাকে। সামাজিক নীতির মাধ্যমে সামাজিক যে সমস্ত নিরাপত্তা কর্মসূচি রয়েছে তার সঠিক বাস্তবায়ন করা হয়ে থাকে। 6. দুর্বল শ্রেণীর স্বার্থ সংরক্ষণ। সমাজে যারা অসহায় আছেন, নিপীড়িত আছেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছেন, তাদেরকে স্বাভাবিক জীবনযাপনে সাহায্য করার জন্য সামাজিক নীতি প্রণয়ন করা হয়ে থাকে। 7. সামাজিক সমতা নিশ্চিত করা। সমাজের সকল ধরনের বৈষম্য এবং ভেদাভেদ দূর করে সমতা নিশ্চিত করার জন্য সামাজিক নীতি বাস্তবায়ন করা হয়ে থাকে। 8. প্রতিষ্ঠানসমূহের মধ্যে সমন্বয় সাধন। যে সমস্ত সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানসমূহ সমাজের কল্যাণে কাজ করে থাকে তাদের কার্যক্রমের মধ্যে সমন্বয় সাধন করা সামাজিক নীতির একটি উদ্দেশ্য। এই পর্যায়ে আমরা সামাজিক নীতি প্রণয়ন প্রক্রিয়া সম্পর্কে ধারণা লাভ করব। একটি কার্যকর সামাজিক নীতি প্রণয়নের জন্য কিছু নির্দিষ্ট ধাপ রয়েছে। সেই ধাপগুলো অনুসরণ করার মাধ্যমে একটি নীতি প্রণয়ন করা হয়ে থাকে। প্রণয়ন প্রক্রিয়ার প্রথম ধাপ হচ্ছে নীতির প্রয়োজনীয়তা অনুভব করা। অর্থাৎ সামাজিক নীতি গ্রহণ করা হয়ে থাকে জনগণের কল্যাণের উদ্দেশ্যে। এক্ষেত্রে জনগণ যে সমস্যাটি সমাধান করার প্রয়োজনীয়তা অনুভব করবে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সেই সমস্যাটি সমাধান করার জন্য নীতি গ্রহণ করতে হবে, অন্যথায় নীতির বাস্তবায়ন করা সম্ভব হবে না। অর্থাৎ নীতিটির প্রয়োজনীয়তা জনগণ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অনুভব করতে হবে। 2. নীতি প্রণয়নের সিদ্ধান্ত গ্রহণ। নীতির প্রয়োজনীয়তা অনুভূত হওয়ার পরের ধাপটি হচ্ছে নীতি প্রণয়নের সিদ্ধান্ত গ্রহণ। এই পর্যায়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জনগণের চাহিদা মোতাবেক নীতি প্রণয়নের সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন। 3. নীতি প্রণয়ন কমিটি গঠন। সামাজিক নীতি প্রণয়ন প্রক্রিয়ার তৃতীয় ধাপ হচ্ছে কমিটি গঠন করা। সাধারণত সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তা, অর্থ মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশনের সদস্যগণ, সাংবাদিক, সমাজকর্মী, সমাজবিজ্ঞানী এদের সমন্বয়ে কমিটিটি গঠন করা হয়ে থাকে এবং এই গুরুত্বপূর্ণ কাজটি তারাই বাস্তবায়ন করে থাকেন। 4. নীতি বিশ্লেষণ ও অনুধান। এই পর্যায়ে যে বিষয়ের উপর নীতি গ্রহণ করা হবে সেটির বিশ্লেষণ এবং অনুধান করা হয়ে থাকে। অর্থাৎ নীতিটির প্রয়োজনীয়তা আদৌ আছে কিনা, এর দ্বারা জনগণ কিভাবে সমস্যার সম্মুখীন হচ্ছে, নীতিটির বাস্তবায়নে কোনো আইনগত সহায়তার প্রয়োজন আছে কিনা, এই সমস্ত বিষয় এখানে বিশ্লেষণ এবং অনুধান করা হয়ে থাকে। 5. খসড়া নীতি প্রণয়ন। নীতি প্রণয়ন প্রক্রিয়ার পঞ্চম ধাপ হচ্ছে খসড়া নীতি প্রণয়ন করা। অর্থাৎ এখানে নীতির উদ্দেশ্য কী হবে, নীতিটি কীভাবে বাস্তবায়ন করা হবে, নীতিটি বাস্তবায়ন করতে কতটুকু সময় লাগতে পারে, জনগণ এর দ্বারা উপকৃত হবে কিনা বা হলে কতটুকু হবে, এই সমস্ত বিষয়ে এখানে সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে। 6. খসড়া নীতির চূড়ান্ত অনুমোদন। এই পর্যায়ে পরীক্ষামূলক খসড়া নীতিটির চূড়ান্ত অনুমোদনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ খসড়া নীতিটির বিচার বিশ্লেষণ করেন এবং প্রয়োজনে এর পরিবর্তন করেন কিংবা পরিবর্ধন করেন কিংবা সংশোধন করে থাকেন। 7. জনসমর্থন লাভের জন্য আনুষঙ্গিক ব্যবস্থা গ্রহণ। সামাজিক নীতি সাধারণত জনগণের কল্যাণের জন্য গ্রহণ করা হয়। এক্ষেত্রে খসড়া নীতির চূড়ান্ত অনুমোদনের পর
জনগণের সমর্থন লাভের জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে। রেডিও, টেলিভিশন, সেমিনার ইত্যাদির মাধ্যমে জনগণকে নীতির প্রয়োজনীয়তা এবং এর গুরুত্ব সম্পর্কে ব্যাখ্যা করা হয়ে থাকে এবং জনগণ যাতে সমর্থন দেয় তার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে। 8. পরীক্ষামূলক অনুশীলন। এই পর্যায়ে এসে নীতিটি পরীক্ষামূলকভাবে মাঠ পর্যায়ে অনুশীলন করা শুরু হয়। কখনো কখনো দেখা যায় মাঠ পর্যায়ে যখন নীতির অনুসরণ করা হয় তখন নীতির কিছু ত্রুটি এবং বিচ্যুতি ধরা পড়ে। এক্ষেত্রে সেই ত্রুটি এবং বিচ্যুতি সংশোধন করা হয়ে থাকে। 9. নীতির চূড়ান্ত অনুমোদন। এটি নীতির সর্বশেষ ধাপ। এই পর্যায়ে পরীক্ষামূলক অনুশীলনের পর নীতির যে সমস্ত ত্রুটি দেখা দেয় তা সংশোধনের মাধ্যমে সরকারের নিকট পেশ করা হয় এবং সরকার নীতিটির চূড়ান্ত অনুমোদন প্রদান করে থাকেন এবং বাস্তবায়ন করে থাকেন। শিক্ষার্থীরা, আজ এই পর্যন্তই। আগামী ক্লাস পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো এই প্রত্যাশায় ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি।